আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। বৃহত্তর চট্টগ্রামের সব খবর জানাতে আপনাদের সাথে আছি আমি ইসরাত আমি। আবারও সেঞ্চুরি হাঁকানোর পথে পেঁয়াজের দাম, যা বাড়ছে কয়েকদিন পরপরই। দাম বৃদ্ধির জন্য দেশি পেঁয়াজের সরবরাহ কমে যাওয়া এবং আমদানি না হওয়াকে দায়ী করছেন চট্টগ্রামের খাতুনগঞ্জের আড়তদাররা। যেখানে দিনে 15 থেকে 20টি পেঁয়াজের ট্রাক আসতো, সেখানে এখন ট্রাকের সংখ্যা একেবারেই কম খাতুনগঞ্জে। যা আসছে তাও ছোটখাটো পিকআপে করে। গেল এক মাসে প্রতিদিনই একটু একটু করে দর বেড়েছে পণ্যটির। গত সপ্তাহেও যেখানে প্রতি কেজি দেশি পেঁয়াজ 60 থেকে 65 টাকায় বিক্রি হয়েছে, সেখানে এই সপ্তাহে এসে তা 70 থেকে 75, এমনকি 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আড়তদাররা বলছেন, উৎপাদনস্থল থেকে সরবরাহ কমে যাওয়ায় দিন দিন দাম বাড়ছে পেঁয়াজের। পাশাপাশি গেল 6 থেকে 7 মাস ধরে ভারত থেকে আমদানি বন্ধ, ফলে দেশীয় পেঁয়াজের উপর চাপ পড়ছে। এর মধ্যে দেশীয় পেঁয়াজও কমে আসায় প্রভাব পড়েছে দামে। বাহিরের কোনো পেঁয়াজ নাই, আর দেশের পেঁয়াজটা সরবরাহ এখন কম। সরবরাহ কমে গেছে, যার কারণে বাজারের প্রভাব পড়ে 2-4-5 টাকা কেজি প্রতি বৃদ্ধি পাইছে। 2700-2800 টাকা মন হয়ে গেছে ওখানে আগে ছিল যে 1900 টাকা 1800 টাকা। 40 কেজি মনে যদি রাখে, ওইটা এখন কি হচ্ছে, যখন পছন্দ হয়ে যায় সেটা এখন 28 কেজিতে চলে আসতেছে। তখন সেই 28 কেজির কস্টিংটাও 40 কেজির উপরে ফেলাইতে হচ্ছে। নতুন পেঁয়াজ বাজারে আসতে আরো কমপক্ষে 2.5-3 মাস বাকি। তবে আপাতত বাজার সামাল দিতে কিছুদিনের জন্য হলেও এলসি খুলে দেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা। যদিও ভিন্ন মত আছে কারো কারো। তাদের মতে দাম তদারকি করতে পারলে প্রয়োজন হবে না আমদানির। ইন্ডিয়ান পেঁয়াজ না হলেও আমাদের চলবে, আমাদের আরো 2-3 মাস 4 মাস চলাতে পারব, কোনো সমস্যা নাই। কারণ ওইখানেও দামটা বেশি। যদি ইন্ডিয়ার এলসিটা খুলতো তাহলে আমাদের দেশের পেঁয়াজটা একটু দাম কমতো আর কি। কিছুটা মাল এখন পছন্দ হতেছে, সেই কারণে গিয়ে ওই গিরিস্তারা একটু দামটা বাড়াই দিছে আর কি। পাইকারি দামের ঝাঁজ খুচরা বাজারেও। সেখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 থেকে 85 টাকায়, যা পাড়া মহল্লার দোকানগুলোতে ঠেকেছে 90 টাকায়। আজকে ধরেন পিস কিনা 80 টাকা, আমরা বেচতে 85 টাকা বেচে আমাদের লস, তো আর বড় কি করবো, বেচতে আছি। পাড়া মহল্লারটা একটু এখান থেকে নিয়ে গেলে ওরা হয়তো একটু 10-5 টাকা বেশি বেচতেছে। 75 টাকা বিক্রি করতেছি, সর্বোচ্চ বড় যেটা 85 টাকা বিক্রি, এটা আমাদের 80 টাকা কিনা। চট্টগ্রামের আড়তে পেঁয়াজ আসে মূলত ফরিদপুর, পাবনা সহ বিভিন্ন জেলা থেকে। তাছাড়া আগে চীন, পাকিস্তান, তুরস্ক ও মিয়ানমারের পেঁয়াজ পাওয়া গেলেও আমদানি সংকোচনে তাও বাজারে নেই। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। রাঙামাটির বাঘাইছড়িতে বিজিবির চেকপোস্টে এক তরুণের মৃত্যু ঘুরে পাল্টাপাল্টি বক্তব্য মিলেছে। গতরাতে শুভ নামে এই তরুণের মৃত্যু হয়। মারিশা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জানান, কচুছড়ি এলাকায় চোরাচালানের পণ্য ধরতে চেকপোস্ট বসায় বিজিবি। সোমবার রাত 8:45টার দিকে চোরাই মালবাহী দ্রুতগামী একটি ট্রাক চেকপোস্টের ব্যারিকেড ভেঙে পালাতে গেলে এক তরুণ গাড়ি থেকে ছিটকে পড়ে। পরে বিজিবির সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। তবে স্বজনদের দাবি, শুভ মোটরসাইকেলে করে বাজারে যাচ্ছিল, মারধরে তার মৃত্যু হয়েছে। কাজে গেছিল আর কাজ থেকে বাইরে হয়ে মানে দোকানে যাচ্ছে। এসএসসি পরীক্ষা দিতে কাজে গিয়েছিল, কাজে গিয়ে বিকেলে তরকারির জন্য দোকানে যাচ্ছিল। ডাম্পার থেকে একজন আরোহী ছিটকে পড়ে যায়। পরবর্তীতে আমার লোকজন যখন ডাম্পারটি চলে যাওয়ার পরে নিচে যায়, তখন একজন আরোহীর একজন মানুষের চিৎকারের শব্দ পায়। শব্দ পেয়ে আমার সৈনিকরা ওখানে গিয়ে টর্চ লাইট মেরে দেখা যায় যে একজন স্মাগলার ওখানে পড়ে আছে, যার বয়স অ্যারাউন্ড 18-19 বছর এরকম হবে, ইয়াং ম্যান। তার মাথায় আঘাত পেয়েছে। আমরা যেটা ধারণা করছি, যখন ছিটকে পড়ে তখন মেবি তার মাথাটা আগে পড়েছে। চট্টগ্রামের বন্দর এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ধাওয়া দিতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এতে 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল রাতে বন্দর থানার সল্টগোলা ঈশান মিস্ত্রি হাট এলাকায় ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। এ সময় পুলিশের একটি দল তাদের ধরতে গেলে হামলা চালায় দলটির নেতাকর্মীরা। এতে এসআই আবু সাইদ রানা সহ 3 পুলিশ সদস্য আহত হন। এদের মধ্যে 2 জন প্রাথমিক চিকিৎসায় কিছুটা সুস্থ হলেও গুরুতর আহত রানাকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেলে। পরে অভিযান চালিয়ে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে দেশীয় অস্ত্রসহ 18 জনকে গ্রেপ্তার করে পুলিশ। আমাদের এলাকায় কোনো চাঁদাবাজ সন্ত্রাসী আমরা থাকতে দেবো না। আমরা প্রতিনিয়ত অভিযান অব্যাহত থাকবে। আমরা গতকালকে অভিযান পরিচালনা করে 18 জনকে গ্রেপ্তার করেছি।
এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। এই ঘটনার সঙ্গে যারা জড়িত প্রকৃত রহস্য উদ্ঘাটন করে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। চাপাতি, কিরিস, তারপর বড় সুরার, তারপর আপনার চাইনিজ কুরাল, এগুলো নিয়ে মিছিলে ছিল তারা। এবং মিছিলের সময় যারা আমাদের কাছে নিউজ দিয়েছে, তারা মিছিলের সময় তারা এই অস্ত্রগুলো প্রদর্শন করেছে, এগুলো সহই তারা মিছিল করেছে। তার মানে তাদের একটা ছিল আর কি, আগে থেকে প্রস্তুতি ছিল আর কি। চট্টগ্রামের পটিয়ায় বাসের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। বিকেল 4টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পটিয়া বাইপাসের করল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ইগল পরিবহনের বাসটি যাচ্ছিল কক্সবাজারের দিকে। বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের সাথে সংঘর্ষে উল্টে বাসটি পাশের খাদে পড়ে যায়, দুমড়ে মুচড়ে যায় কারটিও। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। দেশে তেল পরিবহনের সূচনা হতে যাচ্ছে যুগান্তকারী এক কর্মযজ্ঞের। চট্টগ্রামের পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত পাইপলাইনে 16 আগস্ট শুরু হচ্ছে তেল সরবরাহ। বিপিসি বলছে, সিডিপিএল প্রকল্পের ফলে তেল পরিবহনে বছরে সাশ্রয় হবে প্রায় 326 কোটি টাকা, আর তেল পৌঁছানোর সময় বাঁচবে প্রায় 36 ঘন্টা। ফখরুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাহেদ। জ্বালানি সরবরাহে নতুন যুগে প্রবেশ করছে বাংলাদেশ। পাইপলাইনে শুরু হচ্ছে জ্বালানি তেল সরবরাহ। চট্টগ্রামের পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত 250 কিলোমিটারের এই পাইপলাইনের বাণিজ্যিক ব্যবহার শুরুর আগে সম্পন্ন হয়েছে প্রযুক্তি ও কারিগরি পরীক্ষা নিরীক্ষা। 3 ধাপে হয়েছে প্রি কমিশনিং। প্রি কমিশনিং কাজ করার সাথে সাথে আমাদের যে অটোমেশন, যে সেন্ট্রাল অটোমেশন, স্ক্যাডা, টেলিকমিউনিকেশন, পিআইডিএস, এগুলোকে আমরা ফাইন টিউনিং করেছি। উদ্বোধনের পরপরই এটা আমাদের চূড়ান্ত কমিশনিং হবে। এটা হয়তো আমাদের 5 দিন চূড়ান্ত কমিশনিং হবে। এই কমিশনিংয়ের পরপরই এটাতে আমাদের কমার্শিয়াল অপারেশনে চলে যাবে। দেশে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে অভ্যন্তরীণ রুটে তেল পরিবহন হতে যাচ্ছে সিডিপিএল প্রকল্পের মাধ্যমে, যা কার্যকর হলে বাড়বে জ্বালানি নিরাপত্তা, সাশ্রয় হবে অর্থ আর সময়ের। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি সিডিপিএল প্রকল্পটি হাতে নেয় 2018 সালে। পদ্মা অয়েল কোম্পানির মাধ্যমে সেনাবাহিনীর 24 কনস্ট্রাকশন ব্রিগেড এ কর্মযজ্ঞ শেষ করে চলতি বছরের মার্চে, যাতে ব্যয় হয় 3653 কোটি টাকা। 6 জেলার 15 উপজেলা এবং 20টি নদীর নিচ দিয়ে স্থাপন করা হয় এই পাইপলাইন। মাঝে কুমিল্লা আর গোদনাইলে বানানো হয়েছে তেল খালাস এবং সংরক্ষণের 2টি ডিপো। এই পাইপলাইনে প্রথম পর্যায়ে ঢাকা নারায়ণগঞ্জে পাঠানো যাবে বছরে 15 লাখ টন ডিজেল। পরবর্তীতে আশুগঞ্জ বাঘাবাড়িতে নেওয়া যাবে আরও প্রায় 6 লাখ টন। এই লাইনে 50 লাখ লিটার তেল পৌঁছাতে সময় লাগবে 12 ঘন্টা, যেখানে বর্তমানে 12 থেকে 15 লাখ লিটার পরিবহনের পুরো প্রক্রিয়ায় লাগে 48 ঘন্টা। ফলে বছরে সাশ্রয় হবে প্রায় 326 কোটি টাকা। এই প্রকল্প পরিচালনায় থাকছে দেশীয় প্রতিষ্ঠান পিটিসি পিএলসি। অনেকেরই ধারণা ছিল এই পাইপলাইন 250 কিলোমিটার চালানোর জন্য আমাদেরকে একটা অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট মেইনটেনেন্স কন্ট্রাক্টর নিয়োগ করা হবে, এটা কিন্তু ধারণা ছিল। আমরা বিপিসি থেকে চ্যালেঞ্জ নিয়ে অনেকটা আমাদের নিজস্ব কোম্পানির মাধ্যমে চালানোর জন্য চ্যালেঞ্জটা গ্রহণ করেছি। এতে হাজার হাজার কোটি টাকা কিন্তু বৈদেশিক মুদ্রা সেভ হচ্ছে। এখন কেবল ডিজেল পরিবহন করা হলেও ভবিষ্যতে আরও 4 ধরনের জ্বালানি তেল পরিবহনের ব্যবস্থা রাখা হয়েছে সিডিপিএল প্রকল্পে। পাইপলাইনে সার্বক্ষণিক মজুদ থাকবে 3 কোটি লিটার তেল। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার নিচে নেমে আসায় 7 দিন পর বন্ধ হলো বাঁধের 16টি জলকপাট। সকাল 8টায় পানি বিদ্যুৎ কেন্দ্রের সবকটি জলকপাট বন্ধ করে দেওয়া হয়। কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, 109 ফুট এমএসএল পানি ধারণ ক্ষমতার হ্রদে বর্তমানে উচ্চতা 107.34 ফুট এমএসএল। এর আগে হ্রদের পানি বিপদসীমায় পৌঁছালে গেল 5 আগস্ট মধ্যরাতে বাঁধের 16টি জলকপাট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়। পরবর্তীতে ধাপে ধাপে এটি 3.5 ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়। রোহিঙ্গা বিষয়ে 25 আগস্ট কক্সবাজারে হতে যাচ্ছে অংশীজনদের সম্মেলন, যেখানে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও বিশেষজ্ঞরা অংশ নেবেন। জাতিসংঘের বিশেষ অধিবেশনের প্রস্তুতি সভা হিসেবে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
রোহিঙ্গা জনগোষ্ঠীর বোঝা কাঁধ থেকে নামাতে বহুবার চেষ্টা করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক দেন দরবার করেও কোনো কাজ হয়নি। সবশেষ জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন আগামী রমজানের আগেই রোহিঙ্গারা ফিরবে নিজ ভূমিতে। সে লক্ষ্যে কাজ শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় আগামী 24 তারিখ থেকে 3 দিনের অংশীজন সম্মেলন আয়োজন করেছে সরকার, যেখানে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে প্রভাবশালী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূতদের। প্রধান উপদেষ্টার অনুরোধে প্রস্তাবের প্রেক্ষিতে জাতিসংঘের বিশেষ অধিবেশন হতে যাচ্ছে 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে, এবং তারই প্রস্তুতি স্বরূপ স্টেক হোল্ডার কনফারেন্স হতে যাচ্ছে এই মাসের 25 তারিখ কক্সবাজারে। জাতিসংঘের যে বিশেষ সম্মেলন আছে তার প্রস্তুতি বলা যায় এটি, এবং এইখান থেকে অনেকগুলো হয়তো প্রস্তাব যেগুলো হয়তো সেই সম্মেলনের দৃষ্টি আকর্ষণ করবে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আরও জানালেন, দিন দিন রোহিঙ্গার প্রত্যাবাসন প্রক্রিয়া জটিল হচ্ছে। প্রত্যাবাসন তো আসলে অনেক জটিল প্রক্রিয়া। এটি মানে একমাত্র বাংলাদেশ এখানে অংশীজন না। শুধুমাত্র যদি এটি বাংলাদেশের হাতে থাকতো তাহলে আমরা তো 2018-19 এটা প্রত্যাবাসন হয়ে যেত, এবং যতই দিন যাচ্ছে এটা জটিলতর হচ্ছে। গেল বিমস্টেক সম্মেলনের সময় মিয়ানমার বাংলাদেশকে জানায় 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবাসনের যোগ্য। এরপরও কাউকে ফেরত পাঠানো যায়নি। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। নানা আয়োজনে খাগড়াছড়িতে উদযাপিত হলো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। এ উপলক্ষে সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানমালার সূচনা হয়। পরে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে ছিল শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, সনদপত্র, সেলাই মেশিন ও যুব ঋণ বিতরণ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে যুবশক্তিকে প্রযুক্তি ও কারিগরি জ্ঞান অর্জনে জোর দিতে হবে। এজন্য সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।